স্কাবিস বা খোসপ্যাঁচড়া। স্কাবিস বা খোসপ্যাঁচড়া এটা ইত্যাদি খুব বেশি হচ্ছে। আমরা প্রচুর রোগী পাচ্ছি। প্রতিদিন যে রোগী দেখি তার একটা বিরাট অংশই এই রোগে আক্রান্ত। এমনকি অন্য রোগ নিয়ে আসে, তারা আমরা এক্সামিন করতে যেয়ে দেখি স্কাবিজেও আক্রান্ত। খোসপ্যাঁচড়াকে কোনো ক্রমেই অবহেলা করা যাবে না। সার্কোপ্টি স্কাবি নামক একটা জীবাণু দ্বারা, একটা মাইট দ্বারা এ রোগটা হয়ে থাকে। এ রোগটা হলে যে ইরাপশনগুলি হয় এগুলি সাধারণত আঙুলের ফাঁকে ফাঁকে হতে পারে, এলবো জয়েন্টের ভিতরের দিকে হতে পারে, এক্সিলায় হতে পারে, পেটে হতে পারে, জেনিটালিয়ে হতে পারে, হাতে পায়ে সব জায়গায় ইরাপশন হতে পারে। জেনারেলি ফেজে হয় না, তবে বাচ্চাদের ফেজেও হতে পারে। এই ইরাপশনগুলি হলো প্রচণ্ড চুলকায়, নকচার্নাল ইচিং হয়, রাতের চুলকানি অনেক বাড়ে এবং রোগী অনেক চুলকানির কারণে ঘুমাতে পারে না। দেখা যায় ওষুধ খায়, কদিন ভালো থাকে, আবার আক্রান্ত হয়। ঘরের সব সদস্য আক্রান্ত হয়ে যায়, যারা আশেপাশে থাকে তারা আক্রান্ত হয়ে যায়। তাই এটা অত্যন্ত ছোঁয়াচে, এটা হাইলি ইনফেকশাস। এই রোগটা হলে রোগীরা যেটা করে থাকে, ভালনারেবল, যে বেশি ভালনারেবল সে বেশি অ্যাফেক্টেড হয়। সাধারণত শিশুরা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারা বেশি আক্রান্ত হয়ে থাকে। এবং যেটা করে থাকেন, তারা ওই শিশুকেই ডাক্তারের কাছে নিয়ে আসেন। শিশুকে ডাক্তারের কাছে নিয়ে এসে চিকিৎসা করান। ওই শিশু চিকিৎসা করাবার পর ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলে পরবর্তীতে ওই শিশু পুনরায় আবার ঘরে অন্যান্য সদস্যের যেহেতু আক্রান্ত আছে তাদের কাছ থেকে ইনফেক্টেড হয়ে যায়। কাজেই বারবার ডাক্তারের কাছে আসে এবং বলে যে রোগ ভালো হয় না। মূল কারণ হলো ঔষধের দোষ নয় বা চিকিৎসার দোষ নয়। চিকিৎসা করে তো ভালো হয়ে যায় এবং পরবর্তীতে অন্য সদস্য থেকে এই রোগে আক্রান্ত হয়। অর্থাৎ নিয়ম হলো ঘরে সবাই একসাথে চিকিৎসা করা, সবাই একসাথে ঔষধ ব্যবহার করা, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ রোগে আক্রান্ত হলে কখনো কখনো সেকেন্ডারি ইনফেকশন হয়, অর্থাৎ স্ক্যাবিজে স্টেফাইলোকক্কাস নামক জীবাণু দ্বারা ইনফেকশন হতে পারে এবং স্টেফাইলোকক্কাস জীবাণুর ইনফেকশনের কারণে এখানে অ্যান্টিবডি তৈরি হয়, যে অ্যান্টিবডির সাথে কিডনি নেফ্রনের সিমিলারিটি আছে, যে কারণে কিডনির নেফ্রন ড্যামেজ হয় এবং নেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। অর্থাৎ স্ক্যাবিজ যদি আনট্রিটেড থাকে অথবা ম্যালট্রিটেড থাকে তাহলে সেক্ষেত্রে কিডনি অ্যাফেক্টেড হতে পারে এবং একুট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা এজিএন নামক সমস্যা হতে পারে। সাধারণত স্কুল গোয়িং এইজ, যাদের স্কুলে যায় ওই সকল বাচ্চা 10, 11, 12 বছর বয়স, ওই বয়সের বাচ্চাদের বেশি হয়ে থাকে। কারণ স্কুলে অনেকে এক জায়গায় জড়াজড়ি হয়ে থাকে, এক জায়গায় অনেকে বসে, যে কারণে ঘনত্বের কারণে এটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে যায়। কাজে এই রোগটা হলে অবহেলা করা যাবে না। এই রোগটা হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, ঘরে সবাই চিকিৎসা করতে হবে। একজন চিকিৎসা করলে হবে না, অবশ্যই সবাই চিকিৎসা করতে হবে। আমি বারবার বলি যে আপনার ঘরে সবাই যদি ভালো না হন তাহলে শুধু বাচ্চা চিকিৎসা করিয়ে কোনো লাভ নেই। এ রোগটা অত্যন্ত ছোঁয়াচে এবং কেউ কেউ বলে থাকেন করোনার ভ্যাকসিন নেওয়ার কারণে এই রোগটা হয়েছে। মূলত এটা সত্যি নয়, কারণ এটা একটা জীবাণু দ্বারা হয়। এই জীবাণুটা করোনা টিকা দেওয়ার আগেও ছিল, এখনও আছে। কাজেই এর সাথে করোনা টিকার কোনো সম্পর্ক নেই। করোনা টিকা জীবন রক্ষাকারী হিসেবে তখন স্বল্প সময়ের ভিতর তৈরি করা হয়েছে। স্বল্প সময়ের ভিতর তৈরি করার কারণে তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু স্ক্যাবিজের সাথে এর কোনো সম্পর্ক নেই। কাজেই স্ক্যাবিজ হলে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ঘনবসতিপূর্ণ জায়গায় একত্রে জড়াজড়ি করে অনেক লোক বসবাস করা যাবে না। পরস্পরের পর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। জামা কাপড় ব্যবহারের জিনিসপত্র সব সিদ্ধ করে ধুয়ে দিতে হবে। যেগুলি সিদ্ধ করা যায় না সেগুলি এক জায়গায় জড়ো করে রাখতে হবে এবং 3 দিন পরে সাধারণ পানিতে ধুলেই হবে, কারণ স্বাভাবিক তাপমাত্রায় 3 দিনের বেশি এই জীবাণুটা বাঁচতে পারে না। এই সকল নিয়ম এগুলো এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। এই সকল নিয়ম মানলে
এবং দ্রুত চিকিৎসা করলে এই রোগ থেকে আরোগ্য হওয়া সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।